আমন্ত্রণ দেশ জনপথ লাইভে, সঙ্গে আছে আমি রাবে ইসলাম স্নেহা। জুলাই গণহত্যা মামলায় আন্তর্জাতিক অপরাধী ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে। শেখ হাসিনা সহ ৩ আসামির বিরুদ্ধে আজ অভিযোগ গঠনের শুনানি হবে। সেখানকার পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তাইফুর রহমান তুহিন। যেমনটি বলছিলাম, অনুপস্থিতি আসামিদের বিষয়ে ট্রাইব্যুনাল কোনো সিদ্ধান্ত নিয়েছে কিনা আমাদের জানাবেন। স্নেহা, ধন্যবাদ। আপনি জানেন যে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের সময় যে মানবতা বিরোধী অপরাধ হয়েছে, অর্থাৎ ছাত্র এবং সাধারণ জনতাকে যে হত্যা করা হয়েছে, সেই মামলায় কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী, সেই সাথে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক পুলিশ প্রধান আইজিপি আব্দুল্লাহ আল মামুন, তাদেরকে কিন্তু এই মামলায় আসামি করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে জুন মাসের 1 তারিখে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করা হয়েছে। সেই মামলায় কিন্তু আজকে হাজির করা হয়েছে পুলিশ প্রধানকে। বাকি 2 আসামি কিন্তু পলাতক রয়েছে দেখিয়ে কিন্তু আদালতে প্রসিকিউশন দাখিল করেছেন। এখন পর্যন্ত আজকে যে বিষয়টি নিয়ে আসলে আদালতে যে বিষয়টি নিয়ে হয়তো আলোচনা হতে পারে, অর্থাৎ হতে পারে, সেটি হলো যে যেই 2 জন আসামি পলাতক রয়েছে তাদেরকে কিন্তু হাজির করার নির্দেশ দিতে পারে। তবে সেক্ষেত্রে যেহেতু তাদেরকে বাংলাদেশে পাওয়া যাচ্ছে না, সেক্ষেত্রে পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে তাদেরকে আদালতে হাজির করার নির্দেশ দিতে পারেন, এমন কিন্তু আমরা তথ্য পেয়েছি। তবে আপনি জানেন যে তাদের বিরুদ্ধে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের সময় 1400 ছাত্র জনতাকে হত্যার যে অভিযোগ, সেটি কিন্তু সেই বিষয়ে কিন্তু প্রসিকিউশন তদন্ত সাপেক্ষে তাদের যে প্রতিবেদন সেটি জমা দেওয়ার পরে কিন্তু আদালত সেটি আমলে নিয়েছে। এখন আসামিদের উপস্থিতিতে কিন্তু আসলে বিচার কাজ শুরু হবে। যেহেতু 2 জন আসামি আসলে হাজির করা সম্ভব হয়নি, সেক্ষেত্রে তাদের হাজির করার ব্যাপারে আদালত নির্দেশনা দিতে পারেন এবং সেক্ষেত্রে যে প্রক্রিয়া রয়েছে সেটি হলো যে তাদেরকে হাজির করার ব্যাপারে পত্রিকায় বিজ্ঞাপন দেয়া এবং যখন তাদেরকে আসলে পাওয়া যাবে না, অর্থাৎ তাদেরকে হাজির করা সম্ভব হবে না, তারপরে হয়তো তাদের অবর্তমানে তাদের অনুপস্থিতি দেখিয়ে, অর্থাৎ তাদেরকে চূড়ান্ত পলাতক দেখিয়ে কিন্তু তাদের বিচার কার্য শুরু হতে পারে। তবে আজকে যে বিষয়গুলো হয়েছে, যেহেতু তারা এখনো উপস্থিত, তাদের 2 জন আসামি আসলে উপস্থিত নেই, সেক্ষেত্রে তাদেরকে হাজির করার ব্যাপারে কোনো একটি নির্দেশনা আসতে পারে। তবে এখন পর্যন্ত কিন্তু আসলে কোর্ট বসেনি, যে কারণে আমরা এখনো চূড়ান্ত কোনো তথ্য আসলে পাওয়া সম্ভব হয়নি। তবে কিছুক্ষণের মধ্যেই আদালত বসলে তখন হয়তো আমরা জানতে পারবো যে আসলে এই যে 2 জন আসামি রয়েছেন তাদের ব্যাপারে আদালত কি নির্দেশনা দিয়েছেন। সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আসলে সরকারের পক্ষ থেকে, অর্থাৎ প্রসিকিউশনের পক্ষ থেকে আনুষ্ঠানিক একটি বক্তব্য আমরা পাবো। তারপর আপনার মাধ্যমে আসলে দর্শকদেরকে জানিয়ে দিতে পারবো আসলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যাপারে কি নির্দেশনা দিয়েছে আদালত। তো এই ছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে আমার কাছে সর্বশেষ। আপনাকে ধন্যবাদ। দর্শক, শুনছিলাম জুলাই গণহত্যা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে বিস্তারিত। দর্শক, ঈদের ছুটির পর স্বাভাবিক হতে শুরু করেছে রাজধানী ঢাকা, বাড়ছে গণপরিবহন। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ফজলা আদিত্য। আপনি আমাদের জানাবেন রাজধানীর সড়কের পরিস্থিতি কি দেখছেন? স্নেহা, যেমনটি বলছিলেন, রাজধানীর যে চিত্র সেটি মূলত হচ্ছে টানা ঈদুল আজহার যে দীর্ঘ ছুটি, সেই ছুটির শেষে কিন্তু কর্মব্যস্ত দিনে কিন্তু মানুষ ঢাকা শহরে আসতে শুরু করেছে এবং যাদের বিভিন্ন গন্তব্য যাওয়ার কথা, বিভিন্ন গন্তব্যে পৌঁছানোর জন্য ইতিমধ্যে কিন্তু তারা রওনা দিয়েছে। আপনাকে একটি জিনিস জানিয়ে দেই যে ঢাকার যেই চিরচেনা যানজট অথবা ঢাকার যেই বিভিন্ন মোড়ে মোড়ে পয়েন্টে পয়েন্ট যেভাবে ট্রাফিক থাকে, সেই ট্রাফিকগুলো কিন্তু বর্তমানে খুব তেমন দেখা যাচ্ছে না। কারণ হচ্ছে স্কুলগুলো কিন্তু বন্ধের পরবর্তী সময়ে স্কুলগুলো কিন্তু এখনো পর্যন্ত খোলা হয়নি। এছাড়া কিন্তু প্রত্যেকটি এক মোড়ে মোড়ে কিন্তু যান চলাচল কিন্তু স্বাভাবিক রয়েছে। এর পাশাপাশি গণপরিবহনের কথা যদি বলি, গণপরিবহনগুলোও কিন্তু রয়েছে। তবে গণপরিবহনের যেই বিগত সময়ে আমরা দেখেছি যে যাত্রী নেওয়ার যে তাড়াহুড়া অথবা যাত্রী নেওয়ার যে সকল প্রবণতা, সেগুলো কিন্তু আমরা অনেকাংশেই দেখছি না। অর্থাৎ তেমন একটি তাড়াহুড়া নাই যাত্রীদের। এর পাশাপাশি চালকরাও কিন্তু স্বাচ্ছন্দ্যে গাড়ি চালাচ্ছে। তবে সবকিছু মিলিয়ে ঢাকার যে পরিস্থিতি, সবকিছু মিলিয়ে ঢাকার পরিস্থিতি যদি বলি, ঈদ পরবর্তী সময় এখন পর্যন্ত ঢিলেঢালা ভাবেই কিন্তু সড়কে যান চলাচল চলতে দেখা গিয়েছে। হয়তো আর 2
একদিনের মধ্যে, অর্থাৎ স্কুলগুলো খুললে পড়লে হয়তো আরো এর প্রভাব দেখা যাবে এবং রাজধানীর যে চিরচেনা মুখ যানজটের শহর সেটা আবার আমরা হয়তো নগরবাসী আবার সেটি উপলব্ধি করবে। এই ছিল আমার কাছে রাজধানীর মৌচাক থেকে যান চলাচল এবং রাজধানীর জীবনযাত্রার সর্বশেষ তথ্য। আদিত্য, আপনাকে ধন্যবাদ। দর্শক, শুনছিলাম রাজধানী সড়কের বর্তমান পরিস্থিতি। কক্সবাজারের রামুতে যাত্রীবাহী বাস ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এ সময় আহত হন আরো 10 জন। এ নিয়ে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুর রহমান। আব্দুর রহমান, আপনি আমাদের জানাবেন হতাহতের হাসপাতালে পাঠানো হয়েছে কিনা, বর্তমানে সেখানে কি পরিস্থিতি বিরাজ করছে? ধন্যবাদ স্নেহা। যেমনটি জানাচ্ছিলেন, কক্সবাজার চট্টগ্রাম সড়ক যেন মরণপাত। প্রতিনিয়ত এখানে অনেক মায়ের বুক খালি হচ্ছে সড়কের এই অদক্ষ চালকদের কারণে এবং অপরিনিয়ন্ত্রিত সড়কের ব্যবস্থার কারণে কক্সবাজার চট্টগ্রাম মহাসড়ক যেন প্রতিদিন কোনো না কোনো মায়ের বুক খালি হচ্ছে। এবং আজকেও সবচেয়ে বড় দুঃখজনক বিষয়, রামুর বস্ত্রবিতানের বাপ ছেলে সহ 3 জন, একই পরিবার 3 জন নিহত হয়েছে এবং তার মধ্যে তারা বাবা ছেলেকে নিয়ে মাদ্রাসায় যাওয়ার পথেই লরি পূরবী গাড়িকে সজোরে ধাক্কা দিলে স্পটেই 3 জন মৃত্যুবরণ করে এবং 9 থেকে 10 জন আহত হয়েছে বলে আমাদেরকে জানিয়েছে। আসলে কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কের যে অবস্থাটি সেটি হলো যে কোনো অভিভাবকহীন একটি সড়ক, যেখানে দীর্ঘদিন ধরে 6 লাইন সড়কের আন্দোলনে স্থানীয় জনগণ আন্দোলন করলেও কিন্তু সেখানে কোনো ধরনের সরকারের কর্ণপাত নাই, যার ফলশ্রুতির প্রতিদিন সড়ক, যেহেতু পর্যটন শহর কক্সবাজার, প্রতিনিয়ত এখানে লোক সমাগম অতিরিক্ত হলেই এবং আরেকটি বিষয় যেটা সেটি হলো যে লবণ যে গাড়িটি চলাচলের কারণে রাস্তাটি পিচ্ছিল থাকে এবং লবণবাহী গাড়ির যে আবহাওয়া সেটির পরিপ্রেক্ষিতে প্রতিনিয়ত আবহাওয়ার এবং বিভিন্ন যারা বিশেষজ্ঞ তারা জানিয়েছেন যে পরিমাণ লবণের গাড়ি এবং সড়কের প্রশস্ততা নাই, সেজন্য প্রতিনিয়ত এখানে গাড়ির অ্যাক্সিডেন্ট হয় এবং বিশেষ করে সেটা নিয়ে মোটামুটি তাদের যেই প্রাণহানি, সেটার জন্য সরকারের পক্ষ থেকে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে, সেখানেই মানুষের মৃত্যুর সংখ্যা কমবে বলে জানিয়েছে। স্নেহা, এটাই ছিল আমার কাছে সর্বশেষ, পরবর্তীতে আবার জানাবো। আব্দুর রহমান, আপনাকে ধন্যবাদ। দর্শক, কক্সবাজার রামুর দুর্ঘটনার খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। দর্শক, সচিবালয়ে ব্রিফ করছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল, সরাসরি চলে যাব সেখানে। গণমাধ্যমের প্রতি কৃতজ্ঞ, আপনারা এরকম একটা প্রতিকূল সময়েও ওই প্রোগ্রামগুলোর ছবি খুব ভালো করে ছাপতেন এবং এই যে বাচ্চাদের কান্না, এটা মানুষের হৃদয়কে স্পর্শ করেছিল এবং আমাদের এই গণ অভ্যুত্থানের অন্যতম একটা আকাঙ্ক্ষা ছিল, এটা আপনার উচ্চারণ করারও প্রয়োজন ছিল না। আমরা সবাই রিয়ালাইজ করেছি যে ওই সময় যে আপনার এক্সট্রা জুডিশিয়াল কিলিং হয়েছে, যে গুম হয়েছে, সেগুলির তদন্ত এবং বিচার করা। তো সেই লক্ষ্যকে সামনে রেখে আমরা কাজ শুরু করেছিলাম। কাজ কি করেছে এটা পরে বলি। তো আজকে যেহেতু আমাদের এই সরকারের এক কমিটমেন্টই হচ্ছে গুমের বিচার, গুমের তদন্ত, সেই জন্য আপনার গুম বিষয়ক কমিটির যে ওয়ার্কিং গ্রুপ তারা বাংলাদেশে এসছে, তাদের সাথে আমি আজকে মিটিংয়ে বসছি। মিটিংয়ে বসার পর তারা আমাদের কিছু কার্যক্রমের প্রশংসা করেছে। যেমন আপনারা জানেন, আমরা এই দায়িত্ব গ্রহণ করার পরপরই আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবসের আগেই আমরা গুম বিষয়ক যে আন্তর্জাতিক কনভেনশন আছে সেই কনভেনশনের সদস্য রাষ্ট্র হয়েছি এবং এখানে একটা উল্লেখযোগ্য বিষয় ছিল, এই সদস্য রাষ্ট্র হওয়ার ক্ষেত্রে আমরা এই গুম বিষয়ক যে আন্তর্জাতিক চুক্তি আছে সেই চুক্তির কোনো ক্লজ বা কোনো বিধানের রিজার্ভেশন নেই। মানে আমরা বলেছি পুরা চুক্তিটাই আমরা মানি, একটা দুইটা বিধান মানি না বা এটার ব্যাপারে আপত্তি আছে সেরকম না, সম্পূর্ণভাবে আমরা এটা অ্যাকসেশন করেছি, এটার পক্ষ রাষ্ট্র হয়েছি। পৃথিবীতে আপনার প্রায় ৭৭টার মতো দেশ, দুইটা একটা নাম্বার এদিক সেদিক হতে পারে এরকম দেশ এই আন্তর্জাতিক চুক্তিটার পক্ষ রাষ্ট্র হয়েছে, কিন্তু আনকন্ডিশনালি পক্ষ রাষ্ট্র হয়েছে এরকম রাষ্ট্র খুব বেশি না। তো আমরা আনকন্ডিশনালি পক্ষ রাষ্ট্র হয়েছি, ওনারা এটা প্রশংসা করেছেন ওয়ার্কিং গ্রুপ। সেকেন্ড হচ্ছে ওয়ার্কিং গ্রুপ আমরা যে গুম বিষয়ক তদন্ত কমিশন করেছি সেটার প্রশংসা করেছেন। তারপর আমরা গুম বিষয়ক আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছি, একদম ডেডিকেটেড পিস অফ লেজিসলেশন, সেটা তারা প্রশংসা করেছে। তারপর আমাদেরকে কিছু কিছু সাজেশন দিয়েছে, যেমন আমাদেরকে তারা বলেছে যে আপনার গুম বিষয়ক যে কমিশনটা আছে আমাদের, কমিশনটা তো আপনারা জানেন সবাই খুবই ভালোভাবে কাজ করছে, অনেক কষ্ট করছে। তো ওনারা বলেছেন এটার মেয়াদ বাড়ানো যায় কিনা। তো আমি বলেছি এর সিদ্ধান্ত তো সরকারের পক্ষ থেকে সবাই বসে নিবে, আমি আমাদের প্রধান উপদেষ্টার কাছে এবং আমাদের মিটিংয়ে জিনিসটা উত্থাপন করব। তবে আমি তাদেরকে এটাও বলেছি আমরা গুম বিষয়ক যে আইন করব সেই আইনের অধীনেও আমরা একটা খুব শক্তিশালী কমিশন গঠন করার ইচ্ছা রাখি, সেটা তাদের জানিয়েছি। ওনারা আমাদের আইনের ব্যাপারে কিছু ব্যাপারে বলেছে, আমাদের আইনে কিছু কিছু জিনিস আমাদের ভিকটিম যারা ফ্যামিলি আছে তাদের সাথে একটু আলোচনা করা দরকার।
আর গুম বিষয়ক যে কমিশন আছে তাদের সাথে আলোচনা করা দরকার। আমরা বলেছি অবশ্যই আমরা আলোচনা করব। তারপর ওনারা বলেছেন ওখানে একটা, আপনারা জানেন সবাই, যে মিসিং পারসন সার্টিফিকেট দেওয়ার জন্য, এটা বিধান আমরা অলরেডি আমাদের আইনে আছে, এটা আমরা করব। আরও বলেছেন যে ওখানে সার্চ করার জন্য, আপনারা জানেন আমাদের গুম বিষয়ক যে কমিশন আছে ওনারা অনেক অনেক তথ্য আপনার উদ্ঘাটন করেছেন, অনেক সুন্দর করে তদন্ত করছেন, কিন্তু আমরা যাদের এখনো হদিস পাওয়া যায়নি বা যাদের শুনতে খুব খারাপ শোনাবে তবু বলি, যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, যাদের আপনার ডেড বডিরও কোনো খোঁজ পাওয়া যায়নি, এরকম আর অনেক মানুষ রয়ে গেছেন। তো ওইটার ব্যাপারে ওনারা বলেছেন, আমাদের যে ওয়ার্কিং গ্রুপের একজন সদস্য ছিলেন মেক্সিকোতে, উনি কাজ করেছেন এগুলি নিয়ে, উনি বলেছিলেন একটা কমিশন অন সার্চ, শুধু তারা সার্চ করবে, এই ধরনের একটা কমিশনের বিধান আমরা আইনের মধ্যে ঢুকাতে পারি কিনা আমরা বলেছি আমরা অবশ্যই সেটা বিবেচনা করব। তারপর আমাদের আইনটা ওনারা বলেছে পরীক্ষা করে আমাদের আরও সাজেশন দিবে, এটা বলেছেন। আমাদের সরকারের যে এই মানবাধিকার লঙ্ঘন প্রতিরোধে আমাদের যে কার্যাবলী, বিশেষ করে গুম কমিশন, সেগুলি তারা অনেক প্রশংসা করেছেন এবং তারা বলেছেন আমাদেরকে যত রকম সহযোগিতা প্রয়োজন হবে তত রকম সহযোগিতা ওনারা প্রদান করবেন। এই হচ্ছে আজকের মিটিং। দর্শক, সচিবালয়ে ব্রিফ করছিলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল, এতক্ষণ ছিলাম সেখানে। সংবাদ সম্মেলন করছে যাত্রী কল্যাণ সমিতি, সরাসরি চলে যাচ্ছে সেখানে। 7.07% সিএনজি চালিত অটোরিকশা এসব দুর্ঘটনার সাথে জড়িত ছিল। দুর্ঘটনার 28.23% মুখোমুখি সংঘর্ষ, 40.63% পথচারীকে গাড়ি চাপা দেওয়ার ঘটনা, 20.05% নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ার ঘটনা, 0.79% ট্রেন এবং যানবাহনের সংঘর্ষ, 10.29% অন্যান্য অজ্ঞাত কারণে সংঘটিত হয়েছে। সড়ক দুর্ঘটনা, এইসব সড়ক দুর্ঘটনাগুলো ধরন বিশ্লেষণ করলে দেখা গেছে মোট সংঘটিত দুর্ঘটনার 37.20% জাতীয় মহাসড়কে, 28.23% আঞ্চলিক মহাসড়কে, 28.49% ফিডার রোডে সংঘটিত হয়েছে। এছাড়াও সারা দেশে সংঘটিত মোট দুর্ঘটনার 4.48% ঢাকা মহানগরীতে, 0.79% চট্টগ্রাম মহানগরীতে এবং 0.79% রেল ক্রসিংগুলোতে সংঘটিত হয়েছে। ঈদের আগে আমরা যেটা পর্যবেক্ষণে দেখেছি, ঈদের আগে ছুটি কমপক্ষে 4 দিন রাখা হলে ধাপে ধাপে মানুষ বাড়ি যাওয়ার সুযোগ পায়, যেটা আমরা পবিত্র ঈদুল ফিতরে আমরা লক্ষ্য করেছি। ফলে যানজট এবং দুর্ঘটনা কমে আসে। বিগত ঈদুল ফিতরে স্বস্তিদায়ক ঈদ যাত্রা পর্যবেক্ষণ করে এমন চিত্র দেখা গেছে। ঈদে যাতায়াত ব্যবস্থা নিয়ে আমাদের দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রয়োজন। যেহেতু আমাদের দেশে বেশি মানুষের যাতায়াত হয়, সেই কারণে আমরা মনে করি এটার জন্য একটা দীর্ঘমেয়াদী আমাদের প্ল্যান থাকা দরকার। সড়কে সবার আগে আমাদের উন্নত গণপরিবহন ব্যবস্থা এবং ব্যবস্থাপনার সক্ষমতা, আমাদের পরিবহনগুলো পরিচালনার যে ব্যবস্থাপনা, এই ব্যবস্থাপনায় চরম ঘাটতি আছে, চরম দুর্বলতা আছে। ছোট ছোট যানবাহন জাতীয় মহাসড়ক থেকে উচ্ছেদ করতে হবে। প্রশিক্ষিত চালক, ফিটনেসবিহীন যানবাহন, মানসম্মত সড়কের পাশাপাশি আইনের সুশাসন কঠোরভাবে নিশ্চিত করতে হবে। এই দেশে শিক্ষা বিস্তারে রাষ্ট্রীয় ভর্তুকি আছে, কিন্তু গাড়ি চালকরা ড্রাইভিং শিখতে গেলে তাদেরকে ট্যাক্স এবং ভ্যাট দিতে হচ্ছে। ফলে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় গাড়ি তৈরির জন্য এখনো পর্যন্ত রাষ্ট্রীয় উদ্যোগে কোনো চালক তৈরি করার প্রতি। দর্শক, দেখছিলেন যাত্রী কল্যাণ সমিতির সংবাদ সম্মেলন। লন্ডন থেকে ফিরে বিমানবন্দরে কথা বলছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, সরাসরি চলে যাচ্ছে সেখানে। বেশি সহজ হবে সেটা, সুতরাং আমরা চেষ্টা করব যেখানে সম্ভব, যত বেশি সম্ভব ঐক্যমতের পরিপ্রেক্ষিতে সিদ্ধান্তগুলো নিতে। গতকালকে জামায়াতে ইসলাম থেকে মন্তব্য করা হয়েছে যে একটি দলের সাথে বৈঠক করে নির্বাচনী যে সিদ্ধান্ত হয়েছে, সেক্ষেত্রে বলেছেন যে প্রধান উপদেষ্টা নিরপেক্ষতা জায়গা থেকে। আমি তো আগেই বলেছি, এটা প্রত্যেকের তাদের মতামত দেওয়ার অধিকার আছে, দিতেই পারে। খসরু ভাই, লাস্ট একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে একটি চেয়ারম্যানের সঙ্গে তো প্রধান উপদেষ্টা একদম 1-to-1 বৈঠক করেছে। হ্যাঁ,
সেই বৈঠকে আসলে আপনি তো নির্বাচনের কথা বলেছেন, এরপরে তো নিশ্চয়ই অ্যাক্টিং চেয়ারম্যানের সঙ্গে কথা হয়েছে, সেই ক্ষেত্রে আসলে কি এখন কি পুরোপুরি নির্বাচনের প্রস্তুতির কথা বলেছেন কিনা, তার বার্তাটা কি এখন? না, নির্বাচনের দিনক্ষণ যখন নির্বাচন কমিশন ঘোষণা করবে তো নির্বাচনের দিকেই তো যাবে, স্বাভাবিক না? এবং সেটাই তো জাতির আজকে প্রত্যাশা, যে জাতি একটা নির্বাচনের দিকে দ্রুততম সময়ে গিয়ে আমরা গণতন্ত্রের উত্তরণ ঘটবে, দেশে গণতান্ত্রিক প্রক্রিয়া শুরু হবে, বাংলাদেশের মানুষ তার মালিকানা ফিরে পাবে। সুতরাং নির্বাচনের যখনই নির্বাচন কমিশন নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করবে, স্বাভাবিকভাবে জাতি নির্বাচনের সেই টানেলে প্রবেশ করবে এবং সেদিকে এগিয়ে যাবে। নির্বাচনের জন্য প্রস্তুতি হচ্ছে, কিন্তু অ্যাক্টিং চেয়ারম্যানের কি কোনো পরামর্শ বা কোনো মতামত ছিল যে নির্বাচনী পরিবেশটা যেন সুষ্ঠুভাবে তৈরি করা হয়, আইন শৃঙ্খলা বাহিনী কতটা প্রস্তুত, নিরপেক্ষতা, এই বিষয়গুলো নিয়ে মানে অ্যাক্টিং চেয়ারম্যান? আমরা তো স্বাভাবিকভাবে প্রত্যাশা করবো, এটা তো বলার দরকার নেই, আলোচনার দরকার নেই। যখনই নির্বাচনের প্রক্রিয়া শুরু হবে তখনই সরকারের নিরপেক্ষতা, সরকারের যে সকলের প্রতি নিরপেক্ষ একটি কি বলে কেয়ারটেকার গভর্নমেন্টের কনসেপ্ট হলো একটা নিরপেক্ষ সরকার। সুতরাং সেই প্রত্যাশা তারা পূরণ করবে, আমরা নিশ্চয়ই সেটা বিশ্বাস করি। সংস্কারের কোনো সুনির্দিষ্ট পয়েন্ট নিয়ে ডক্টর ইউনূসকে অ্যাক্টিং চেয়ারম্যানের মতামত জানতে চেয়েছেন? না, সংস্কারের ব্যাপারটা তো আমি আগেই বলেছি, এবং ডক্টর ইউনূস সাহেবও বলেছেন, জনাব তারেক রহমান সাহেবও বলেছেন, আমাদের সকল নেতৃবৃন্দ একই কথা বলছে, যেখানে ঐক্যমত যতটুকু হবে ততটুকু সংস্কার হবে, এবং বাকি অংশটা আমরা নির্বাচনের মাধ্যমে জাতির কাছে নিয়ে যেতে হবে। এটা তার সংস্কার তো চলমান প্রক্রিয়া, এটা তো এখানে শেষ হয়ে যাচ্ছে না, এটা নির্বাচনের পরেও অব্যাহত থাকবে। থ্যাংক ইউ। ঠিক আছে খুশু ভাই, থ্যাংক ইউ। লন্ডন থেকে ফিরে বিমানবন্দরে কথা বলছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আমরা এতক্ষণ ছিলাম সেখানে। বরগুনায় বেড়েছে ডেঙ্গু রোগীর সংখ্যা, আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রিয়াজ আহমেদ মুসা। মুসা, আপনি আমাদের জানাবেন হাসপাতালে রোগীর সংখ্যা কেমন দেখছেন, পর্যাপ্ত চিকিৎসা অব্যাহত আছে কিনা? অসংখ্য ধন্যবাদ। আমি এখন দাঁড়িয়ে আছি বরগুনা সদর হাসপাতালে। বরগুনায় ডেঙ্গু মহামারী আকার ধারণ করেছে এবং প্রতিদিনই মৃত্যুর মিছিলে প্রতিদিনই রোগী যোগ হচ্ছে, এবং বরগুনা সদর হাসপাতালে আজ এখন পর্যন্ত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে 5 জন রোগী মারা গিয়েছে। এছাড়াও কিন্তু আরও 10 জন রোগী বরগুনা থেকে উন্নত চিকিৎসার জন্য পাঠানো বরিশাল এবং ঢাকায় গিয়েও কিন্তু মারা গিয়েছে। প্রতিদিনই কিন্তু মৃত্যুর মিছিলে যোগ হচ্ছে এক এক করে রোগী। আমি যদি একটু আপনাকে একটা তথ্য জানিয়ে রাখি, বরগুনায় এখন পর্যন্ত 1838 জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে এবং হাসপাতালে বর্তমানে 215 জন রোগী ভর্তি রয়েছে এবং 24 ঘন্টায় 79 জন রোগী ভর্তি রয়েছে এবং সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছে 1623 জন রোগী। এই বিপুল সংখ্যক রোগীদের সামলাতে কিন্তু স্বাস্থ্য অধিদপ্তর থেকে 10 জন চিকিৎসক এবং 10 জন নার্স কিন্তু এখানে দেয়া হয়েছে, কিন্তু মাত্র 3 জন চিকিৎসক এখন এখানে চিকিৎসা সেবা প্রদান করছে। যে নতুন যে 3 জন চিকিৎসক তাদেরকে কিন্তু এখন দেয়া হয়েছে, এবং আর যে 7 জন চিকিৎসক এখনো কিন্তু তারা হাসপাতালে আসেনি এবং চিকিৎসা সেবাও প্রদান করছে না। এছাড়াও রোগীদের অভিযোগ সেটি হচ্ছে পর্যাপ্ত টেস্ট এখান থেকে করতে পারছেন এবং বেসরকারি যে ক্লিনিক রয়েছে সেখান থেকে টেস্টগুলো করছে, এবং সেই টেস্ট কিন্তু মানহীন হওয়ার কারণে অনেক সময় ভুল রিপোর্ট আসছে এবং সে কারণে চিকিৎসকরাও কিন্তু বিভ্রান্ত হচ্ছে এবং সেই রিপোর্ট থেকে টেস্ট করার ফলে। এছাড়া বরগুনায় মশক নিধনের কার্যক্রম কিন্তু একদমই ঢিলেঢালা, এবং এই ঢিলেঢালা মশক নিধন কার্যক্রমের ফলে কিন্তু ডেঙ্গু মহামারী আকার রূপ ধারণ করেছে। আমরা বিগত দিনে যেটি দেখেছি যে জুলাই থেকে আগস্টে ডেঙ্গুর মূল সিজন যেটি থাকে, কিন্তু এবছর কিন্তু তার ব্যতিক্রম। এবছর তার আগেই কিন্তু ডেঙ্গু মহামারী আকার ধারণ করেছে এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হয়েছে যে 3 দিনের মধ্যে বাসাবাড়ির আঙিনা পরিষ্কার না করা হলে কিন্তু মোবাইল কোর্ট পরিচালনা করা হবে, এবং এই মোবাইল কোর্টের ফলে কিন্তু জরিমানাও করা হবে বলে কিন্তু মানুষকে সতর্ক করা হচ্ছে এবং বিভিন্ন জায়গায় পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে। কিন্তু মশক নিধনের যে মূল কার্যক্রম পৌরসভা, সেই পৌরসভা মশক নিধনের মূল কার্যক্রম সময় মতো গ্রহণ না করার ফলে এই মশার কিন্তু বিস্তার খুব বেশি লাভ করেছে। এবং চিকিৎসকরা এখানে যেটি বলার চেষ্টা করেছে, এই বিপুল সংখ্যক চিকিৎসক রোগী আসার ফলে কিন্তু তারা হিমশিম খাচ্ছে এবং মশক নিধন জোরদার করলে এই ডেঙ্গু মহামারী থেকে বরগুনার মানুষ কিন্তু পরিত্রাণ পাবে। এই ছিল বরগুনা থেকে আমার কাছে সর্বশেষ। মুসা, আপনাকে ধন্যবাদ। দর্শক, বরগুনায় ডেঙ্গুর পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।
ইলিয়াস, আপনি আমাদের জানাবেন জেলায় এ পর্যন্ত কতজন শনাক্ত হয়েছে এবং করোনা সংক্রমণ রোধে প্রশাসন কি উদ্যোগ নিয়েছে? জেলায় এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে 6 জন। এর মধ্যে একজন ময়মনসিংহ মেডিকেল কলেজ আইসোলেটেড ওয়ার্ডে কিন্তু ভর্তি রয়েছেন এবং বাকি 5 জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। চিকিৎসকরা বলছেন যে সাধারণ মানুষকে করোনা সংক্রমণ রোধে সতর্কতা বৃদ্ধি করতে হবে। বিশেষ করে এখন পর্যন্ত মানুষের মধ্যে যে আতঙ্ক, সেই আতঙ্কই কিন্তু আমরা দেখেছি প্রতিনিয়ত বেড়ে চলেছে এবং ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সাথেই কিন্তু করোনার কালেকশন সংগ্রহের একটি বুথ স্থাপন করা হয়েছে। অর্থাৎ এখানে কিন্তু প্রতিদিন সকাল 8টা থেকে দুপুর 2:30টা পর্যন্ত কিন্তু করোনা আক্রান্ত, অর্থাৎ করোনা যারা আশঙ্কা করছেন করোনা ভাইরাসে আক্রান্ত হচ্ছেন কিংবা যাদের জ্বর, সর্দি, কাশি রয়েছে, তারা কিন্তু এখানে পরীক্ষা নিরীক্ষা করছেন। অর্থাৎ গত 11 তারিখ থেকে আজকে পর্যন্ত 49 জন রোগী কিন্তু তারা এখানে করোনা ভাইরাস পরীক্ষা করেছেন। অর্থাৎ এখান থেকে 6 জন ইতিমধ্যেই করোনা আক্রান্ত হয়েছেন। তাদের একজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু ভর্তি করা হয়েছে এবং চিকিৎসকরা বলছেন যে আসলে সচেতনতাই কিন্তু করোনা ভাইরাস সংক্রমণ রোধে যথেষ্ট। তারা বলছেন যে সচেতনতা বৃদ্ধি করতে হবে, সেই লক্ষ্যে কিন্তু আমরা দেখেছি যে ময়মনসিংহ শহর সহ আশপাশের যে বিভিন্ন ওয়ার্ড রয়েছে সেই ওয়ার্ডগুলোতে কিন্তু মাইকিং করা হচ্ছে এবং সাধারণ মানুষকে জনসমাগম এড়িয়ে চলতে নির্দেশনা দেওয়া হয়েছে এবং তাদেরকে কিন্তু মাস্ক ব্যবহার করার জন্য বলা হচ্ছে। অর্থাৎ চিকিৎসকরা বলছেন মানুষ যদি সচেতন হয় তাহলেই করোনা ভাইরাস কিন্তু সংক্রমণ রোধ করা অনেকটাই সম্ভব হবে, সেই বিষয়টি তারা বলছিলেন। এছাড়াও যারা আশঙ্কা করছেন করোনার সংক্রমণ যাদের রয়েছে তাদেরকে বলা হচ্ছে যে ময়মনসিংহ মেডিকেল কলেজ সহ অন্যান্য স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে চিকিৎসকের পরামর্শ নেওয়ার জন্য বলা হচ্ছে। কিন্তু আমরা একটু যুক্ত হতে চাই যারা করোনার সিম্পল কালেকশন করছেন, একটু জানতে চাই মানুষের মধ্যে করোনা সংক্রমণ আশঙ্কা আছে এবং তাদের যে কেমন মানুষ আসলে আপনাদের বুথে প্রতিদিন আসছে। যারা করোনা সাসপেক্টেড, আমাদের স্যারেরা আছে 2 নম্বর রুমে, তারা চেষ্টা করতেছে আমাদের কাছে পাঠানোর জন্য। আর যেগুলো করোনা সাসপেক্টেড আমাদের কাছে আসে আরটিপিসিআর, যেগুলো আরটিপিসিআর র্যাপিড অ্যান্টিজেন টেস্ট, এগুলা আমরা যত সম্ভব করার চেষ্টা করতেছি। পাশাপাশি যেগুলো আরটিপিসিআর ওগুলো আমরা আরটিপিসিআর ল্যাবে পাঠিয়ে দিচ্ছি। আর লোকজন আসতেছে প্রতিদিন 10 জন, 20 জন, 15 জন। আজকে পর্যন্ত আসছে আমাদের কাছে টোটাল 8 জন আর কি, আর কালকে আসছিল 15 জনের মতো। এখন পর্যন্ত যারা আসতেছে তাদেরকে আমরা স্যাম্পল নেওয়ার চেষ্টা করতেছি। তিনি বলছিলেন সকাল থেকে এখন পর্যন্ত কিন্তু 8 জনের করোনা ভাইরাস রয়েছে কিনা সেই পরীক্ষা কিন্তু তারা করেছেন। এর মধ্যে একজনের পজিটিভ পেয়েছেন এবং সাধারণ রোগী যারা আসছেন তারা কিন্তু চিকিৎসকের পরামর্শ প্রথমে নিয়ে তারা কিন্তু করোনার যে পরীক্ষা সেই পরীক্ষা কার্যক্রম সম্পূর্ণ করছেন এবং 100 টাকার বিনিময়ে কিন্তু সেই পরীক্ষা সম্পন্ন করা হচ্ছে। অর্থাৎ 1 ঘন্টা এবং 72 ঘন্টার মধ্যে কিন্তু বিভিন্ন ধাপে যে করোনার পরীক্ষার ফলাফল সেটি কিন্তু দেওয়া হচ্ছে। অর্থাৎ চিকিৎসকরা বলছেন যে আতঙ্কিত না হয়ে যদি সচেতনতা বৃদ্ধি করা যায় তাহলেই কিন্তু করোনার যে সংক্রমণ সেটি কিন্তু রোধ করা সম্ভব হবে এবং তাদের যে প্রস্তুতি সেই প্রস্তুতি কিন্তু একেবারেই সম্পূর্ণ পর্যায়ে রয়েছে, সেই বিষয়টি কিন্তু তারা বলছিলেন। এছাড়াও আমরা দেখেছি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু ইতিমধ্যেই 20 শয্যার আইসোলেটেড ওয়ার্ড কিন্তু স্থাপন করা হয়েছে এবং সেখানে একজন রোগী ভর্তি রয়েছেন এবং চিকিৎসকরা বলছেন যে যদি সচেতনতা বৃদ্ধি করা হয় তাহলে এই সংক্রমণ রোধ করা সম্ভব হবে এবং যদি করোনা ভাইরাস ব্যাপক হারে সংক্রমণ বৃদ্ধি হয় তাহলে তাদের যে প্রস্তুতি সেটি কিন্তু রয়েছে। এই ছিল আমার কাছে ময়মনসিংহের করোনা ভাইরাস নিয়ে সর্বশেষ তথ্য। ইলিয়াস আহমেদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, ময়মনসিংহ থেকে শুনছিলাম করোনার সর্বশেষ পরিস্থিতি। এই মুহূর্তে যাব চট্টগ্রামে, সেখানে করোনার পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী AKM নাজিম। নাজিম, আপনি আমাদের জানাবেন করোনা সংক্রমণ রোধে প্রশাসন কোনো উদ্যোগ নিয়েছে কিনা, কিন্তু এই পর্যন্ত কতজন করোনা শনাক্ত হয়েছে? চট্টগ্রামে কিন্তু গতকালকে একদিনে কিন্তু 9 জন আক্রান্ত হয়েছেন। এই পর্যন্ত চট্টগ্রামে যদি স্বাস্থ্য বিভাগের যে হিসাব সেই হিসাবে বলা যায় চট্টগ্রামে এখন পর্যন্ত মোট 18 জন করোনা আক্রান্ত হয়েছেন এখন পর্যন্ত। কারণ সবচাইতে বেশি আক্রান্ত হচ্ছে কিন্তু নগরের বিভিন্ন এলাকায়, উপজেলায় একজন করে হলেও চট্টগ্রাম নগর সবচেয়ে বেশি করোনা সংক্রমণ বেশি হচ্ছে বলে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে বলা হয়েছে। পাশাপাশি গত কয়েকদিন আগে যখন এই যে করোনা নতুন ভ্যারিয়েন্ট সেটি যখন আসা শুরু করছে তখনই কিন্তু সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আলাদা একটি জরুরি সভা ডাকা হচ্ছে। সেই সভায় সিটি কর্পোরেশনের পক্ষ
নাজিম, আপনাকে ধন্যবাদ। দর্শক, শুনছিলাম চট্টগ্রাম থেকে করোনার পরিস্থিতি। আবহাওয়া পরিস্থিতি জানাতে চুয়াডাঙ্গা ও নাটোর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী খায়রুজ্জামান সেতু ও মামুন খান। শুরুতে চলে যাচ্ছি চুয়াডাঙ্গাতে। সেতু, আপনি আমাদের জানাবেন জেলায় কত ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে? ধন্যবাদ স্নেহা। আপনি যেমনটি বলছিলেন যে চুয়াডাঙ্গাতে কিন্তু বেশ কয়েকদিন যাবতীয় আর কি তাপপ্রবাহ চলছিল, মানে গত টানা 8 দিন তাপপ্রবাহের পরে কিন্তু গতকালকে চুয়াডাঙ্গাবাসী বৃষ্টির দেখা পেয়েছে। সেই বৃষ্টি কিন্তু খুব বেশি তা কিন্তু না। চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস আমাকে যেমনটি জানিয়েছে সেটা হচ্ছে যে গতকালকে যে বৃষ্টির পরিমাণ রেকর্ড করা হয়েছে সেটা হচ্ছে 2.4 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে। এবং একই সাথে কিন্তু কালকে তাপমাত্রাও যে খুব কম ছিল তা না। গতকাল কিন্তু চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস চুয়াডাঙ্গার এই তাপমাত্রা সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করেছে 35.8 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ যে মৃদু তাপপ্রবাহ হচ্ছে চলছিল সেটা থেকে 0.2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা চুয়াডাঙ্গাতে কমেছে। আজকে কিন্তু তারপরে একটু বলে রাখি, সেটা হচ্ছে আজকে কিন্তু যে চুয়াডাঙ্গা যে আবহাওয়ার পরিবেশ সেটা কিন্তু যে মানুষজন যে গতকালকে কিংবা তার আগে যে তরতরে ঘামছিল সেই ঘামাটা কিন্তু একটু কমেছে, অর্থাৎ ভ্যাপসা গরম কমেছে। এই ভ্যাপসা গরম কমার মূলত কারণ হচ্ছে আবহাওয়া আমাকে যেটা জানিয়েছে সেটা হচ্ছে বাতাসে কিন্তু আর্দ্রতার পরিমাণ কম। আবহাওয়া বিশেষজ্ঞরা আমাকে যেমনটা জানিয়েছে সেটা হচ্ছে যে বাতাসের আর্দ্রতা যদি 50% উপরে থাকে তাহলে কিন্তু মানুষ তরতরিয়ে ঘামে, মানুষের যে মানে যে হিউম্যানিটি শক্তি সেই অনুযায়ী। এই কারণেই কিন্তু মূলত আজকে যে বাতাসের আর্দ্রতা কম থাকার কারণে কিন্তু মানুষ হচ্ছে ঘামছে কম। এবং আরেকটু জানিয়ে রাখি সেটা হচ্ছে কিন্তু চুয়াডাঙ্গাতে কিন্তু সকাল থেকে কিন্তু যে রৌদ্র উজ্জ্বল আবহাওয়া দেখছেন এটা কিন্তু একদম সকাল থেকেই কিন্তু চুয়াডাঙ্গাবাসী দেখা পেয়েছে। তবে আবহাওয়া বিশেষজ্ঞরা আমাকে যেমনটি জানিয়েছে সেটা হচ্ছে যে এখন এই যে রৌদ্র উজ্জ্বল আবহাওয়া থাকবে কিন্তু মাঝে মাঝে বৃষ্টিপাতও হবে। তবে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের বরাত দিয়ে চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস আমাকে যেমনটি জানিয়েছে সেটা হচ্ছে যে এখন কয়েকদিন মানে খুলনা বিভাগ সহ দেশের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি অব্যাহত থাকবে, এই বৃষ্টি চলমান থাকবে আর কি। সুতরাং যে আবহাওয়া যে গরম কিংবা হচ্ছে তাপদাহ কিংবা বাতাসে আর্দ্রতা বেশি যেটাই বলে না কেন সেটা কিন্তু ক্রমান্বয়ে কমে আসবে বলে আমাকে জানিয়েছে। তো এই ছিল চুয়াডাঙ্গা থেকে আবহাওয়ার সর্বশেষ পরিস্থিতি। আমরা এখন চলে যাচ্ছি নাটোরে, সেখানে আছে আমাদের সহকর্মী মামুন। মামুন, আপনি জানাবেন যে আপনার নাটোরের যে আবহাওয়ার বর্তমান পরিস্থিতি কেমন? জি ধন্যবাদ। চুয়াডাঙ্গা থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী সেতু। আমি এখন দাঁড়িয়ে আছি বাংলাদেশের অন্যতম উষ্ণতম স্থান হিসেবে পরিচিত নাটোরের লালপুরে। নাটোরের লালপুর বাংলাদেশের সবচেয়ে কম বৃষ্টিপাতের এলাকা হিসেবে পরিচিত। এই এলাকায় তীব্র গরমে জনজীবনে বিপর্যস্ত হয়ে পড়েছে হাসপাতালের রোগীরাও পর্যন্ত এবং এই এলাকার মানুষজন। আমরা আরো কাছ থেকে যদি দেখানোর চেষ্টা করি, হাসপাতালের যারা রয়েছে তারা কিন্তু এখানে অবস্থান করছেন এবং বিভিন্ন জায়গা থেকে কিন্তু এখানে এসেছেন তারা চিকিৎসা নেওয়ার জন্য। এবং এই এলাকার গত কয়েক সপ্তাহ ধরে এখানে তাপমাত্রা প্রতিনিয়ত ছিল 36.2 ডিগ্রি সেলসিয়াস, তা ছাড়িয়ে যাচ্ছে কখনো কখনো 37 থেকে 38 ডিগ্রি পর্যন্ত, যা স্বাভাবিক জীবনযাত্রাকে চরমভাবে ব্যাহত করছে। গরমে অতিষ্ঠ হয়ে পড়েছেন উপজেলার সাধারণ মানুষ, বিশেষ করে খোলা আকাশের নিচে শ্রমিক, দিনমজুর, কৃষক, রিক্সা চালক ও নিম্ন আয়ের শ্রমজীবীরা। সকাল থেকে সূর্যের প্রচন্ড তাপে রাস্তাঘাট ফাঁকা হয়ে পড়েছে, ফলে রিক্সা চালকরা পর্যন্ত যাত্রী না পাওয়ায় আয় হারিয়ে দুশ্চিন্তায় পড়েছেন। এদিকে তাপদাহের কারণে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও নাটোর সদর হাসপাতাল সহ বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রে জ্বর, সর্দি, কাশি, ডায়রিয়া এবং পানি শূন্যতা জনিত রোগের আক্রান্ত রোগীর সংখ্যা আশঙ্কাজনক হারে বেড়েছে। বিশেষ করে শিশু ও বৃদ্ধ রোগীদের হাসপাতালে ভিড় বেড়েছে বলে জানিয়েছে চিকিৎসকরাও। এবং গত সপ্তাহের গরম জনিত কারণে হাসপাতালে ভর্তি ও বহিঃ বিভাগে চিকিৎসা নিতে আসা রোগীর সংখ্যা দ্বিগুণ হয়ে গেছে। ডায়রিয়া, হিট স্ট্রোক ও জ্বর, সর্দি বেশি দেখা দিয়েছে। বিশেষ করে অন্যদিকে যেই রোগীরা রয়েছে তারাও কিন্তু আমাদের কাছে এবং বলেছেন যে এই গরমে অতিষ্ঠ হয়ে তারা সেবাযুক্ত জায়গায় বা বিভিন্ন যেই স্থানগুলো রয়েছে সেখানে অপেক্ষা করছেন। সরকারি ও বেসরকারি সরকারি ও বেসরকারি সচেতনতা বৃদ্ধি, পানি সংরক্ষণের জন্য কিন্তু বলছিলেন অনেকেই। নাটোর থেকে সর্বশেষ আবহাওয়া নিয়ে জানাচ্ছিলাম স্নেহা। সেতু এবং মামুন, আপনাদের দুজনকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, চুয়াডাঙ্গা এবং নাটোর থেকে শুনছিলাম তাপমাত্রার খবর।
প্রায় 4 মাস ধরে বন্ধ খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম সেশন জটে পড়াচ্ছে শিক্ষার্থীরা। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নুর ইসলাম রকি। রকি, আপনি আমাদের জানাবেন এই নিয়ে প্রশাসন কি বলছেন, বা এই যে সেশন জট নিয়ে শিক্ষার্থীরা কি বলছেন? স্নেহা, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কিন্তু গত 4 মাস ধরে শিক্ষার যে কার্যক্রম সেটা টোটাল সম্পূর্ণভাবেই কিন্তু আসলে বন্ধ রয়েছে এবং ঈদের ছুটির পর গত রবিবার ক্যাম্পাস খুললেও কিন্তু শুধুমাত্র একাডেমিক কার্যক্রমই চলছে। আসলে একটি যে অস্থিরতা কুয়েটে গত 4 মাস ধরে আছে এর কিন্তু কোনো অবসান কোনোভাবেই হচ্ছে না। এর ভিতর আপনারা জানেন যে 2 জন উপাচার্য কিন্তু কুয়েট থেকে প্রত্যাহার, একজন হয়েছে এবং একজন নিজে পদত্যাগ করেছেন, এমনও ঘটনা ঘটছে। আমি একটু বলে রাখতে চাই যে গত 18ই ফেব্রুয়ারি কিন্তু কুয়েটের ছাত্র রাজনীতি নিয়ে যে সংঘর্ষের ঘটনা ঘটে শিক্ষার্থীদের সাথে এবং বহিরাগতদের, এরপরই কিন্তু অস্থিরতা শুরু হয় কুয়েটে। এবং এরপর আমরা যেটা দেখেছি যে শিক্ষার্থীরা কুয়েটের তৎকালীন উপাচার্য প্রফেসর ডক্টর মাসুদকে প্রত্যাহারের দাবি সহ বিভিন্ন দাবিতে কিন্তু আন্দোলন অনশন কর্মসূচি করে। এক পর্যায়ে কিন্তু বর্তমান যে ইন্টারিম গভর্নমেন্ট তারা কিন্তু কুয়েটের উপাচার্য এবং উপ উপাচার্যকে প্রত্যাহার করে। পরবর্তীতে চট্টগ্রাম প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে একজন উপাচার্যকে এখানে আনা হলেও তিনিও কিন্তু ছাত্রদের এবং শিক্ষার্থীদের যে বিভিন্ন সমস্যা, এই সমস্যার কিন্তু সমাধান করতে পারেনি, যার ফলে তিনি নিজেই কিন্তু পদত্যাগ করে। এদিকে একটু বলে রাখতে চাই যে গত 4 মে থেকে কিন্তু শিক্ষা কার্যক্রম খুলে দেওয়ার একটা সম্ভাবনা ছিল, কিন্তু শিক্ষকরা যে দাবি করেছিল যে গত 18-19 তারিখে শিক্ষকদের উপর যে শিক্ষার্থীরা যে হামলা করেছে এই হামলার সুষ্ঠু বিচার না হলে কিন্তু শিক্ষকরা ক্লাস নিবে না। তো সব মিলে কিন্তু গত 18 ফেব্রুয়ারি থেকে এখন অব্দি প্রায় 4 মাস ধরে কুয়েটের সকল শিক্ষা কার্যক্রম বন্ধ থাকায় সেশন জটে পড়েছে সাধারণ শিক্ষার্থীরা আমাদেরকে অভিযোগ করেছে এই কুয়েটের যে আসলে সম্মানটা ছিল বা যে রেপুটেশন যেটা ছিল সেটা কিন্তু এই এখন খুব খারাপের দিকে চলে যাচ্ছে। এমন অবস্থায় কিন্তু কুয়েটের ভবিষ্যতে কুয়েটের শিক্ষার্থীদের সংখ্যা বাড়বে কমবে কি এটা নিয়েও কিন্তু দ্বিধাহীনতার সৃষ্টি হয়েছে। পাশাপাশি একটু বলে রাখি যে কুয়েটে যেহেতু কোনো উপাচার্য নাই, যার কারণে কিন্তু কুয়েটের শিক্ষক এবং কর্মকর্তা কর্মচারীদের বেতনও প্রায় বন্ধ হয়ে আছে। আমরা প্রশাসনের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে যেটি জানিয়েছে ইতিমধ্যে কিন্তু কুয়েটের উপাচার্য নিয়োগের জন্য মন্ত্রণালয় থেকে একটি বিজ্ঞাপন দেওয়া হয়েছে এবং আগামী 26 তারিখ এই বিজ্ঞাপনের সর্বশেষ তারিখ। আর পাশাপাশি শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের বেতন পরিশোধের জন্য কুয়েটে একটি টিম কিন্তু শিক্ষা উপদেষ্টার সাথে সাক্ষাৎ করার চেষ্টা করছে এবং তারা আর্থিক ক্ষমতা কোনো শিক্ষককে দেওয়া যায় কিনা এই ব্যবস্থা নিচ্ছে। তাই এমনটাই আমাদেরকে জানিয়েছে প্রশাসন। স্নেহা, খুলনার কুয়েট থেকে এটা ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ। রকি, আপনাকে ধন্যবাদ। দর্শক, 4 মাস ধরে বন্ধ থাকা খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বর্তমান পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। এই ছিল এখনকার দেশ জনপথ লাইভ। পরে বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।